দায়িত্বশীল লোকের কাছ থেকে এমন কথাও শুনি, জুলাই যোদ্ধা বলতে কিছু নাই, তারপরে গণভোট বেআইনি, কিংবা আমরা আগে সংসদে যেয়ে নেই, তারপরে মানে এই বিষয়টা আমার শপথের বিষয়টি যদি একটু বলেন, যে সংস্কার পরিষদে তারা শপথ নিয়ে, হ্যাঁ, এখানে মনে করেন রাষ্ট্রপতি যে আইনটা করছিল এই গণভোটের আগে, সেখানে কিন্তু দুইটা শপথের কথা বলা আছে। এখন আপনারা একটা নিতে চাচ্ছেন না, কেন নিতে চাচ্ছেন না আমি সেটা ঠিক বুঝি না। কিন্তু জনগণের কাছে তো এটা একটা বিরাট প্রত্যাশার জায়গা ছিল, আপনাদের কথাই তারা ভোট দিছে আমি মনে করি। যেহেতু আপনারা ক্ষমতায় গেছেন 2/3 মেজরিটি নিয়ে, ভোট তো আপনাদেরই বেশি, সেই হিসাবে আমি মনে করি একবার যখন ডিসিশন নিচ্ছে এখান থেকে সরে আসাটা ঠিক নয়। তারপরে যে সংবিধানের কথা বারবার ওনারা বলছেন যে সংবিধান মোতাবেক শপথ নিয়েছেন, দুইটা শপথের কথা বলা নাই, এরকম কথাও আসছে। সংবিধানে তো শপথ, এই সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকারের কথাও বলা নাই, এই সংবিধানে তো মধ্যবর্তী নির্বাচনের কথাও বলা নাই, এই সংবিধান মোতাবেক তো 2026-এর ফেব্রুয়ারিতে আপনি নির্বাচন পাওয়ারও কথা না। যারা পাইছেন সেটা ওই মোশাররফ ভাইরা আন্দোলন করছেন, অন্যরা আন্দোলন করেছেন, সবাই আন্দোলন করছেন, কিন্তু জুলাই যোদ্ধার একটা রোল ছিল। এখন বলতেন জুলাই যোদ্ধা সম্পর্কে বলতেছেন জুলাই যুদ্ধ বলতে কিছু নাই। তাহলে এই যে ইউটার্ন নেওয়া আর এই গণভোটের পক্ষে ভোট আদায় করা, একটা জনপ্রতিশ্রুতি দেওয়া, এবং সেই প্রতিশ্রুতিটা যদি পালন না করেন তাইলে পরে বিষয়টা কেমন হয়। আপনি যখন একটা সিদ্ধান্ত দিয়ে দিবেন, মেনে নিবেন একটা, ওখান থেকে সরে যাওয়ার পথ নাই, ওটাই আইন। আপনি যেহেতু ওয়াদা করছেন, মেনে নিছেন, ওটাই ল, ওখান থেকে আপনার সরে যাওয়ার পথ নাই। এখন যতই বলেন আইনের দরকার নাই, তো এটা তো রাষ্ট্রপতি একটা আইন কইরা গণভোটটা করাইছে, এবং ওই আইন বাতিল হতে হবে যদি আপনি ওইভাবে যান। তো আপনারা তো মেনে নিয়ে তখন বাতিল করতে পারবেন না। বাতিল করলে কি হবে, ওইটা ওই আইনের ফলাফলটা তো হয়ে গেছে, ওই আইনের ফলাফল গণভোট, এবং সেটা পাশ করছে। এখন আপনারা যদি এটাকে ইউটার্ন নিয়ে বলেন যে না আমরা এটা গণপরিষদ হিসাবে ভোট নিব, শপথ নিব না, সংবিধান সংস্কার পরিষদ হিসাবে, কিছুই করার নাই, 2/3 মেজরিটি পেয়ে গেছেন। এখন যদি মনে করেন মানবেন না, আমার তো এটা তো একটা স্মেল পাওয়া যায় এরকম, যে তাইলে কি আমরা আবার পূর্বের দিকে ফিরে যাচ্ছি। শেখ হাসিনা কিন্তু কনস্ট্যান্ট এই সংবিধানের দোহাই দিত। এখন আজকে যদি আমি এই সংবিধানটা আমার কাছে আছে, এই সংবিধানটার দোহাই যদি আমি কন্টিনিউ দিতে থাকি, ভালো কথা, আপনি দিতে পারেন, আমরা সংবিধানে থাকতে চাই, যদি এই হয় তো গণভোট সংবিধানে নাই মানলাম। এই সংবিধানে আমি একটা কথা বলি আপনাকে, এই সংবিধানের 4-এর খতে আছে, আমি একটা তর্কের খাতে দেখাচ্ছি, এটা সিম্পল জিনিস, এটা সবার জানা উচিত। 4-এর কতে বলা আছে, অনুচ্ছেদ 4-এর ক, সংবিধান যেহেতু আমরা মানতেছি, সংবিধানের দোহাই দিচ্ছি, যদিও এই সংবিধানে ইউনুস নাই, তার নির্বাচনের দিন তারিখও নাই। 4-এর কথা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের সকল দূতাবাস এবং মিশন সমূহে সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে। সংবিধান তো এটা কি আছে তো এক্সিস্টিং, তাহলে সংবিধান যদি মানেনি তাহলে এটা থাকতে হবে না। আমি বলছি না আপনি ঝুলান, আমার এটা নিয়ে মাথা ব্যথা নাই, কারণ আমি টোটালি ফ্যাসিজমের বিরুদ্ধে, কিন্তু আপনি তো সংবিধানের দোহাই দিচ্ছেন। তাহলে সংবিধান মোতাবেক যতক্ষণ পর্যন্ত এটা আপনি বাতিল করতে না পারেন, অতক্ষণ পর্যন্ত এই বঙ্গবন্ধুর ছবি তো সংরক্ষিত থাকতে হবে সব জায়গায়, সব অফিসে। সেটা কেন নয়? তো সংবিধান কি আপনার মন মতো, যেটা আপনার পছন্দ হবে মানবেন, যেটুকু আপনি ইচ্ছে হবে মানবেন। আপনার সংবিধানে নির্বাচন 2026-এ নাই, নির্বাচন তো হইল। নতুন সরকারের কর্মকাণ্ড 4 দিনের নানা বিষয় যেমন আলোচনায় উঠে আসলো, তেমনি আপনি কি মনে করেন যে এই সময়ের পট পরিবর্তনের পরে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের পরবর্তী সময় আমরা দেখেছি যে ঋণের বোঝা বাড়ছে, দুর্নীতিতে অবনমন হয়েছে, নানা বিষয়গুলো যখন আসছে, রাজনৈতিক সরকারগুলোর কাছে এটি আসলে কতটা চ্যালেঞ্জের সামনের দিনগুলো? না, রাজনৈতিক দলের কাছে তো চ্যালেঞ্জের বটেই, কারণ আপনার 15 বছরে একটা সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। তারপরে ইউনূস সরকার আসলে উনি 1.5 বছর ছিলেন, মনে করেন চেষ্টা করছে রিপেয়ার করার, কিন্তু আজকে পর্যন্ত কোনো রিপেয়ার হয় নাই। কারণ রিপেয়ার যেটুকু হইতো গণভোটের মাধ্যমে, ওইটার ভিতরেই সব সংস্কারটা লুকায় আছে। এখন সেই গণভোট নিয়েই গড়িমসে চলতেছে। তাহলে আপনার আলটিমেটলি কী হবে আমরা ঠিক জানি না। এবং গণভোটের আলোকে যদি আমরা সংবিধানের সংস্কার করে আমরা যদি রাষ্ট্রটাকে গঠন করার চিন্তা না করি, তাহলে আলটিমেটলি আমরা সেই পিছের জায়গায় চলে যাচ্ছি বলে আমার কাছে মনে হয়। কারণ যে উদ্যোগগুলো আমরা ভালো দেখতেছি, পাশাপাশি দেখেন খুব অল্প সময়ই সরকারের নিয়ে তো এখন কমেন্ট করা যায় না,
টাইমটা তো খুব just কম, হ্যাঁ। একদম নতুন। তারপরে ধরেন লাগামিন কিছু কথা, যেমন দ্রব্যমূল্যের কথা বললেন ভাই, দ্রব্যমূল্য নিয়ে একটা মন্তব্য করছেন ওনাদের পার্টির মহাসচিব যে আমরা ঈদের পরে সিন্ডিকেটের বিরুদ্ধে স্টেপ নিব। তার মানে কি এই বাকি 27 দিন চলবে? মানে বিষয়গুলো তো এরকম দাঁড়ায়, মানে এরকম স্টেটমেন্ট আমরা আশা করি না। বরং আমার মনে হয় যে হ্যাঁ, আমরা সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করছি, শুরু করছি, এবং আমরা বিষয়গুলো এর মধ্যে ভালো হয়। উনি বলছেন ঈদের পরে, তার মানে এই কয়দিন কি চলবে? তারপরে ধরেন চাঁদা টাদা নিয়ে বাংলাদেশের কথাগুলো পুরনো, চাঁদাবাজি হয় কম বেশি, ভাই গল্প করে তো লাভ নাই। কিন্তু তারপর যখন আপনি একজন দায়িত্বশীল মন্ত্রীর থেকে বলা হয় যে চাঁদাবাজি বিষয়টা আমি বলতে চাচ্ছি না, আমি চাচ্ছি সমঝোতার ভিত্তিতে, মানে এই যে কথাগুলো এত হালকা এবং সরকারিভাবে একজন মন্ত্রী হিসেবে ছাড়পত্র দেয়া চাঁদার পক্ষে, এগুলো তো খুবই বিতর্কিত বিষয়। তারপরে ধরেন সরকারের আরেকটা বিতর্কের জায়গা আছে, যেখানে বলা হয়েছিল যে আপনার ইউনূস সরকার কিংস পার্টি করবে, কিংবা এখানে বসে যারা আছে তারা সরকার আশীর্বাদ পুষ্ট। এখন আজকে দেখেন খলিলুর রহমান সাহেব, আমি পররাষ্ট্রমন্ত্রী। খলিলুর রহমান সাহেবের অযোগ্য ব্যক্তি বলছি না, বিএনপিতে পররাষ্ট্রমন্ত্রী যোগ্য লোক নিশ্চয়ই আছে, আমি কারোর তার যোগ্যতা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, কিন্তু তাকে নিতে হইল কেন? আপনি যে লোকটা আপনার অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে ছিল এবং আপনার দলের একটা অংশ তাকে যাচ্ছে তাইভাবে লন্ডন, তখন উনি ছিলেন লন্ডন, ঢাকা বিএনপি যারা ছিলেন নেতৃত্বস্থানীয় তারা বলছে এই খলিলুর রহমান, আসিফ মাহমুদ এবং আপনার মাহফুজুল আলম তিনজনের অপসারণ এবং পদত্যাগ চেয়েছিলেন। তাদের ভিতর থেকে একজন লোক আজকে বিদেশ মন্ত্রী, এবং বিদেশ মন্ত্রীটা কিন্তু ইনফ্যাক্ট আপনি যদি ভালোভাবে চিন্তা করেন, ইট ইজ অলমোস্ট প্রাইম মিনিস্টারের পরের ধাপটাই সেটা। কারণ আপনি গ্লোবাল ভিলেজে বাংলাদেশ একটা দেশ, সারা পৃথিবীর সাথে কানেক্টিং রেখে তাকে চলতে হবে, সেই জায়গাটার মতো একটা জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন সালাউদ্দিন সাহেব, ইন্টারনাল উনি বিষয়টা দেখলেন, কিন্তু এক্সটার্নাল বিষয়টা সারা বিশ্বের সাথে কমিউনিকেট করবে সেই রকম একটা জায়গায় উনি সরকারের ভিতরে ছিলেন। সেই সরকার থেকে, অন্তর্বর্তীকালীন সরকারের ভিতর থেকে এখানে আসছেন, তাহলে এগুলো তো অনেক প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে বিষয়টা কেমন। আমি কিন্তু যোগ্যতা নিয়ে আমার কাছে প্রশ্ন নাই, কিন্তু যে কথাগুলো আপনারা রেস করছিলেন, আজকে যদি মনে করেন ভাগ্যচক্রে এনসিপি জিতে যাইতো, আমি জামাতও বাদ দিলাম, এনসিপি জিতে ঘটনাচক্রে কল্পনা করি, এবং সেখানে যদি এই মন্ত্রিপরিষদের ভিতরে আসিফ মাহমুদ, মাহফুজ আলম কিংবা খলিল রহমান ঢুকতো, তাহলে কি হইতো? পরিষ্কার ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং রাস্তা আন্দোলন হয়ে যেত এবং নির্বাচন মাইনে করা হইতো। কিন্তু যখন আপনি 2/3 পেয়ে গেলেন, আপনি সব কিছুর ঊর্ধ্বে উঠে গেলেন। তাহলে এই যে তাদের অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আপনাদের যে প্রশ্ন বিষয়গুলো ছিল, সেগুলো তো আপনারা এখন সহাবস্থান করতেছেন সেই সরকারের সাথে, তাহলে অনেক কিছু তো প্রশ্নবিদ্ধ হয়, এটা তো আমরা আশা করি নাই। সুতরাং আমি জানি না সামনে কি দিক হবে, কিন্তু অনেক প্রতিশ্রুতি ভঙ্গ হয়ে গেছে ইতিমধ্যে। আপনি যদি গণভোটের প্রতি নজর দেন, কিংবা কিংস পার্টি হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের একজন এখানে মন্ত্রী, এগুলো সবই কোশ্চেন মার্ক। তারপরে মন্ত্রীর এরকম কমেন্ট, চাঁদাবাজির পক্ষে ছাড়পত্র দেয়া, কিংবা সিন্ডিকেট ঈদের পরে ধরবো, মানে ঈদ পর্যন্ত চলবে, মানে এই সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে আমরা লক্ষণটা তো খুব বেশি ভালো দেখছি বলে আমার কাছে মনে হচ্ছে না। তারপরে আমি সরি যে অলরেডি বোধহয় বলছে তারেক রহমান সাহেব, আমি শুনছি যেটা, যে 3 মাস না 6 মাস একটা মেয়াদ দিছে, সমস্ত 180 দিনের 6 মাস পারফরমেন্স দেখবে, তারপরে হয়তো উনি অ্যাকশন নেবেন। তো আশা করি এই ঘটনার পরে এবং এই সিগন্যাল উনি দেওয়াটা, সেটাও ভালো লক্ষণ। তার ভিতরে যদি এই সিগন্যালের ভিত্তিতে যদি সংযত হয়ে যায় মন্ত্রীরা, কথাবার্তার দিক থেকে, সিদ্ধান্তের দিক থেকে যদি সংযত হয় ভালো, আর যদি সংযত না হয় তাহলে তো তার ইন্টারনাল প্রবলেমটা সেটা দূর করা, সেটা ঠিক রাখাও তার জন্য জরুরি হয়ে পড়বে। জি, রাজাক ভাই, আমি আপনার কাছে আবার আসবো। মোশাররফ হোসেন, যেটি রাজাক ভাই বলছেন যে 2/3 মেজরিটি দল হিসেবে বিএনপির উপর বাড়তি চাপ তৈরি করছে কিনা, বা এর আগেও বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠ নিয়ে সরকার পরিচালনা করছে, এবারের প্রেক্ষাপটটা ভিন্ন। আপনার কি মনে হয় যে সরকারকে আরো বেশি বেকায়দায় ফেলবে, না আরো বেশি? 2/3 মেজরিটি তো আমরা অতীতের অভিজ্ঞতা আমরা দেখেছি যে কোনো দলের উপর একটা বাড়তি চাপ সৃষ্টি করে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু এবার দেখবেন যে বিএনপি অত্যন্ত সতর্কতার সাথে কিন্তু প্রত্যেকটি পদক্ষেপ নিচ্ছে। আপনি রাজ্জাকি ভাই হয়তো কিছু মন্ত্রীদের কিছু উক্তি নিয়ে উনি কথা বলছেন। আমার মনে হয় যে দীর্ঘদিন আমাদের এখানে গণতান্ত্রিক চর্চাটা ছিল না।
আর এরা অনেকে কিন্তু নতুন দায়িত্বটা নিয়েছে। প্রাথমিক পর্যায়ে একটু কিছুটা সংকট হইতে পারে, সমস্যা হতে পারে, আমার মনে হয় এগুলি ঠিক হয়ে যাবে। আর আমারও মনে হয় যে আমরা যে কথাটি রাজাকে বলেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলেছেন কাজের মূল্যায়নটাই কাজের মূল্যায়ন উনি 6 মাস সময় দিয়েছেন, এর মধ্যে উনি কাজের মূল্যায়নটা করবেন। সুতরাং আমার মনে হয় এদের ঠিক হতে বাধ্য। আরেকটি জিনিস আপনাকে লক্ষ্য করবেন যে আমরা আগের পথে হাঁটছি, আমি এই জিনিসটা মানতে কোনোভাবেই রাজি না। আমাদের যাত্রা শুরু হলো মাত্র এই 7 দিনও হয়নি এখনো, আমরা কিন্তু বেশ কিছু স্টেপ নিচ্ছি এর মধ্যে, মানে সরকার নিচ্ছে, আমরা তো না, সরকারের যারা মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী সম্বন্ধে তারা পরিচালনা করছে। অর্থাৎ জনমনে আমরা এই মেসেজটা দিতে চাই যে আমরা কি বলেছি। আপনি দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু 3টা জিনিস বলেছে খুব সিরিয়াসলি। একটা হলো আইন শৃঙ্খলাকে উন্নত, আইনের শাসন এবং সন্ত্রাস, মানে আইনের শাসন প্রতিষ্ঠা, দমন এবং জিরো টলারেন্স, দুর্নীতিমুক্ত আমরা করতে চাই। এবং আমার মনে হচ্ছে যদি এই 3টি বিষয় আমরা লাগাম টানে ধরতে পারি, তাহলে সরকার ইনশাআল্লাহ অবশ্যই সাকসেস হবে। আর বাংলাদেশে কিছু সংকট আছে, এটাকে অস্বীকার করার আপনার কোনো পদ্ধতি নেই। যেমন আপনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগত কথা হেলাল ভাই বলেছে, আসলে একটা সরকার দায়িত্ব নিয়েছে মাত্র 7 ডেজ, তার তো আগে তো প্রস্তুতি নেওয়ার সে সুযোগ পায়নি। সুতরাং ইউনূস সরকারের ধারাবাহিকটা এখনো চলছে, কিন্তু তারা দীর্ঘ 1.5 বছরে যেভাবে প্রশাসনকে সাজিয়েছে, যেভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করেছে, এখনো সেই অবস্থা থেকে আমরা কিন্তু বেরিয়ে যেতে পারিনি। আপনি দেখেন যেখানে যেখানে আমরা দুর্বলতা মনে করি, সেই প্রশাসন এখনো কিন্তু সাজাতে পারেনি। একটু সময় তো আমাদেরকে দিতে হবে। আমরা আশা করি যদি সময়টা দেয়, এবং যে ধরনের একটা আমরা আগেই বলেছি আমাদের কিছু প্ল্যান আছে। আপনি দেখেন এর আগে যে গভর্নমেন্টগুলি ক্ষমতায় আসে, তাদের কিন্তু নির্দিষ্ট পরিকল্পনা থাকে না, সরকারের থেকে পরিকল্পনা করে যে আমরা কিভাবে আগামী দিনে যাব। আর আমরা কিন্তু এখন আগেই বলে দিয়েছি যে আমরা এইটা যে কথাটি রাজাক ভাই বলেছে, আমরা ফ্যামিলি কার্ড করব। ইতিমধ্যে এটাকে দৃশ্যমান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে একটা কমিটি করে দিয়েছে, এবং সারা বাংলাদেশে পাইলট প্রজেক্ট হিসেবে আমরা প্রথম 8টা ডিভিশনে 8টা উপজেলা আমরা এটা শুরু করছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী বলেছে খাল খনন প্রকল্প, জলাশয় উদ্ধার 20,000 কিলোমিটার, ইতিমধ্যে সেটা আমরা অলরেডি শুরু করে দিয়েছি। জলাশয় করে আমরা পানির ব্যবস্থা করে যাতে কৃষি উৎপাদন দ্বিগুণ করা যায়। সুতরাং এগুলি আমি মনে করি সবগুলি ইতিবাচক একটি দিক, কিন্তু এর জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে। সময় না দিয়ে আপনি যদি পরীক্ষা না দিলে আপনি মূল্যায়নটা কিভাবে করবেন? তো সুতরাং আপনি প্রশ্নগুলো দিলেন, আমাদের মন্ত্রীরা বা আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত তারা এখন কাজ করছে। আপনি মূল্যায়নের যখন সময় হবে, তখন আমরা হয়তো নির্ধারণ করতে পারবো যে কতটুকু সফল অথবা কতটুকু ব্যর্থ। তবে আমাদের সদিচ্ছা আছে, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। আজকে একটা ঘটনা দেখেন, জি, আইন শৃঙ্খলা যে আমরা কত ডিটারমাইন্ড এটাকে আমরা কন্ট্রোল করার জন্য। আজকে আমি দেখেছি সিলেটে একজন বিএনপির সভাপতির সাথে এক ওসির একটা টেলিফোন কনভারসেশন হবিগঞ্জে হবে। ওইটার আসল ঘটনা কিন্তু আমরা বিহাইন্ড দ্য কি সিন আমরা তো জানি না, কিন্তু আমরা যেটা টিভি মানে সামাজিক মাধ্যমে দেখেছি, তাৎক্ষণিকভাবে কিন্তু ওই ইকে গ্রেফতার করা হয়েছে। সুতরাং আমরা মেসেজটা দিতে চাই যে আমরা কাউকে আমরা কোনো প্রশ্রয় দেব না। রাইট আর রং সেটা পরে, যদি এখানে তদন্তের মাধ্যমে যদি প্রমাণিত হয় সভাপতি সাহেব অপরাধী না বা তার কোনো ফল্ট নাই, সে আইনের মাধ্যমে বেরিয়ে আসবে। তো এই মেসেজগুলি আমি মনে করি একটা ইতিবাচক দিক। আমি অনুরোধ করব এখানে জামাতে ইসলাম, যেটা তারা এখন বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দল, তারাও একটু গঠনমূলক আলোচনা করতে হবে। অতীতের মতো যদি আমরা একই পথে হাঁটি, তাহলে তো পরিবর্তনের যে স্লোগানটা আমরা তুলেছি সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো না। যার জন্য নতুন একটা ইনোভেশন চিন্তা আমাদের সবারই করতে হবে এবং গভর্নমেন্টকে সহায়তা করতে হবে। আমি জামাতকে ধন্যবাদ জানাই যদি এটা তারা করে। তারা বলেছে একটা শ্যাডো মিনিস্ট্রি করবে তারা, এটা খুবই পজিটিভ একটা স্টেপ। জানি না শেষ পর্যন্ত করবে কিনা তারা। যদি এটা করে তাহলে আপনি দেখা যায় মিনিস্ট্রি ওয়েতে কোথায় আমাদের সমস্যা আছে, কোথায় কি করা উচিত, এই ধরনের যদি একটা সাজেশন দেওয়া যায়, তাহলে ওই লোকটাও কিন্তু একটা সঠিক পথে চলার একটা গাইডলাইন পাবে। আমিও এইভাবে যদি আমরা প্রত্যেকটি বিষয়ে আমরা এগিয়ে যেতে পারি, আমি মনে করি আগামী দিনে একটা চমৎকার বাংলাদেশ হবে। এবং যার নেতৃত্বে আছেন তারেক রহমান, ইতিমধ্যে তার নানা স্টেপের মাধ্যমে জাতির কাছে উনি নিজের গ্রহণযোগ্যতা প্রমাণ করার একটা সুযোগ পাচ্ছে এবং জনগণ আমরা মনে করি এটা অত্যন্ত সানন্দে। আরেকটি বিষয় যদি জানতে চাই আপনার কাছে, যে গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দল সবসময় গুরুত্বপূর্ণ, আপনি জানেন যে সংসদীয় পদ্ধতির ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা অতীতে যেটা দেখেছি যে দমন পীড়ন, বিরোধী দলকে হয়রানি করা, তার থেকে বেরিয়ে আসার জন্য বা বিরোধী দলের প্রতি যে তাদের যে একটি সম্মান প্রদর্শন করা, বিরোধী দল যে তাদের রাজনীতির ক্ষেত্রটা, সেখানে কি আপনি আসলে খুব বেশি আশাবাদী হতে পারেন কি না যে বর্তমান কর্মকাণ্ড
পুরো বিশ্লেষণ? না, আমি মনে করি তো আসলে এই যে আপনার নির্বাচনের বাংলাদেশের যেটা ইতিহাস বলে, নির্বাচনের পর কিন্তু একটা সহিংসতা হয়। আমরা কিন্তু এইটাকে আস্থায় নিয়ে আসার জন্য ইতিমধ্যে দেখেন আমরা কোথাও বিজয় মিছিল করিনি, বরং আমরা ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা দোয়ার আয়োজন আমরা করেছি। আমরা এখনো পর্যন্ত আমাদের নেতৃবৃন্দ, নেতা কর্মী যারা, কারণ বিএনপি একটা বিরাট সংগঠন, এখনো আমরা কন্ট্রোল করার আমরা সর্বাত্মক চেষ্টা করছি এবং আমাদের এমপিদের নির্দেশ দেওয়া হয়েছে কোনো এরিয়ায় যদি কোথাও কোনো ইনসিডেন্ট ঘটে যার দায়িত্ব তাদেরকেও নিতে হবে। সুতরাং আমি মনে করি এগুলি খুব একটা ভালো মেসেজ। এই মেসেজগুলি যদি আমরা ক্যারি করতে পারি, আমার মনে হয় আগামী দিনে আরেকটু জানেন আপনি, আমরা ইতিমধ্যে কিন্তু এই সংসদে নতুন কিছু পরিবর্তন আনা হচ্ছে। যেমন বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার পাবে যদি তারা অ্যাকসেপ্ট করে। সংসদীয় কমিটিগুলি বিরোধী দল থেকে সভাপতি করা হবে, অর্থাৎ মন্ত্রীদেরকে বা মন্ত্রণালয়কে একটা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসার জন্য এই স্টেপগুলো কিন্তু নেওয়া হয়েছে। সুতরাং আমি মনে করি আমরা সবাই মিলে যদি, বিশেষ করে একটা পার্লামেন্ট যদি আমরা ইতিবাচক চালাতে পারি, তাহলে মানুষের মধ্যে কিন্তু একটা আশার আলো সঞ্চারিত হবে। জি মোশাররফ ভাই, আমি আপনার কাছে আবার আসবো। ডক্টর অ্যাডভোকেট মোহাম্মদ হেলালুদ্দিন হেলাল ভাই, যেটি নিয়ে আলোচনা করছিলাম, মোশাররফ ভাই যেমনটি বলছিলেন যে বিরোধী দল থেকে অনেক, বিশেষ করে সংসদীয় গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে অনেক বিষয়গুলো আপনাদের অংশগ্রহণ থাকবে, যেটি জুলাই সনদে বিস্তর বর্ণনাও করা হয়েছে। জুলাই সনদ নিয়ে যদি অনিশ্চয়তা তৈরি হয়, সেই ক্ষেত্রে জামাতের ভূমিকা কি হবে? জি ধন্যবাদ। আমি বলি যে এখানে আমাদের নতুন সরকার, ওনারা বলছেন যে আমরা 6 মাস পরে গিয়ে মূল্যায়ন করব, কিন্তু আমরা বহির্বিশ্বে, উন্নত বিশ্বগুলোতে আমরা দেখি ইলেকশনের পরেই তারা একটা দেয় যে 7 দিনে তারা কি কাজ করলো, এরপরে প্রথম মাসে তারা কি কাজ করবে, এর কিন্তু টার্গেট দেয় যে 1 মাসে আমরা এই চেঞ্জগুলো আনবো, 2য় মাসে আমরা এই কাজগুলো করবো, 3য় মাসে, 3 মাসের উপরে 100 দিনের একটা তারা পরিকল্পনা দিয়ে দেয়। প্রথম 30 দিনে, পরের 30 দিনের, 100 দিনের মধ্যে আমরা এই কাজগুলো করবো। কিন্তু এনারা শুরুতেই মানে যে আন্দোলনের সময় আমরা দেখছি যে রমজানের পরে যে কর্মসূচি দেবো, কোন রমজান কোন সাল এটা আমরা দেখিনি। এবারও মির্জা সাহেব উনি বলে দিলেন যে ঈদের পরে। আবার ঈদ তো একটা মানুষের, আমাদের যে ধর্মীয় অনুষ্ঠান দুইটা, এটা রমজান ঈদ আর হলো কোরবানির ঈদ। তো আমি এর ভিতরে আমার কাম সারা হয়ে যাবে, এরপরে আপনারা সিন্ডিকেট ভাঙবেন, এটা আসলে আমরা জনগণ হিসাবে, আমি জামাত করি বা বিরোধী দল করি সেটা পর কথা, আমি একজন জনগণ, আমি নাগরিক হিসাবে আমি খুবই দুঃখিত যে আমরা ঈদটাকে সিন্ডিকেটের মধ্যেই আমাদের করতে হচ্ছে। দ্বিতীয় বিষয়টা হলো যে আমরা তো বলেই দিয়েছি যে আমরা একটা গঠনমূলক বিরোধী দল হিসাবে আমরা থাকতে চাই। আমরা আপনাদের ভালো কাজগুলোকে আমরা মূল্যায়ন করব, ধন্যবাদ দেব। আর যদি কোনো সমালোচনা করতে হয়, সেটা আমরা দেশের স্বার্থেই সমালোচনা করব। এটা আমরা একটা কার্যকর সংসদ আমরা যেন উপভোগ করতে পারি, দিতে পারি, সেটাই আমাদের ভূমিকা থাকবে। এটার ক্ষেত্রে ওনাদেরকে যে কথাগুলা মানে জুলাই সনদে আছে এগুলো আনতে হবে। যদি আসে, ডেপুটি স্পিকারের কথা বলছে, যদি এই পরিবেশটা হয় অবশ্যই আমরা নেব, এবং অন্যান্য যেগুলো আমাদের সুযোগ দেন আমরা সেগুলো অবশ্যই গ্রহণ করব, এবং দেশ জাতি গঠনের জন্য আমাদের ভূমিকা থাকবে। আমরা চাই যে বাংলাদেশ এগিয়ে যাক। কোন দল, আপনি আইনজীবী হিসেবে কি মনে হয় যে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়েই বিএনপি এই কাজগুলো কিভাবে আসলে এটা আসলে দেখেন আমাদের সেটি একটু জানতে চাই। রাজ্জাকি ভাই কথাটা বলছেন, দেখেন সংবিধানে সবকিছু নাই, আবার অনেক কিছুই আমাদের করতে হচ্ছে, যেগুলো যে 3 মাস সংসদ ভাঙার পরে 3 মাস পরে ইলেকশন হওয়ার কথা, সেটা না হলে আরো 3 মাস, কিন্তু হলো তো 18 মাস পরে। তার মানে কি, এটা কিন্তু আমরা সবাই মিলেই একটা সিদ্ধান্ত, গণভোট তো প্রথম ওনারাই বললেন যে গণভোট দিতে হবে। আবার হায়ের ব্যাপারে কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী উনি কিন্তু ক্যাম্পিং করলেন যে হ্যাঁ ভোট দেন, এবং দেখেন যতগুলো না ভোট আসছে আর যতগুলো হা ভোট আসছে, ভোট তো ওনারা বেশি পাইছে, তার মানে কি ওনাদের লোকজন হা ভোট তো অবশ্যই দিছে, নাহলে এত ভোট বেশি হলো কেন? সবচেয়ে খালি জামাত বা বিরোধী দল তা তো না, তার মানে সরকারি দলে যারা আছেন তারাও কিন্তু হা ভোট দিচ্ছেন। এখন হা ভোটের জন্য যে এটা ওটটা সেটা হলো না। আমরা আশাবাদী ওনারা ওটটা নিবেন এবং এই সমস্ত কার্যক্রমগুলো সঠিকভাবে করবেন, এটা আমরা খুবই আশাবাদী। আমার মনে হয় যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আশ্বাসও দেওয়া হয়েছে আমাদের বিরোধী দলকে যে আপনারা নিরাশ হয়েন না, আমরা মানে একটু সদস্য হিসেবে 2টি শপথের কথা যেটি বলা আছে, 2টি শপথ আসলে কতটা আইনসম্মত? না শোনেন, আমি তো বললাম যে সব কিছুই তো সংবিধানের মধ্যে নাই, আবার যেগুলো আছে সেগুলো আমরা ধারণও করতে পারবো না। অতএব এটাকে মেনে নিয়েই আমরা সবাই মানলেই তো হয়ে যাচ্ছে, কেউ তো আর এখানে করতেছে না।
বিরোধিতা বিরোধিতা করছে না। করতেছে না। সরকারি দল বিরোধী দল যদি মনে করে যে না আমরা সংস্কারের ওটা নিয়ে সংস্কার শুরু হয়ে যাক, এরপরে আমরা মিলে আইন অনুযায়ী আমাদের দেশটা পরিচালনা করি, সংসদ পরিচালনা করি। মানুষ কিন্তু এটাই চাচ্ছে, জনগণও চাচ্ছে যে সংসদটা কার্যকর হোক, সরকারি দল বিরোধী দল মিলে সংসদটা কার্যকর হোক এবং দেশের অগ্রগতি উন্নয়ন হোক, এবং যেগুলো অসঙ্গতি আছে, এই যে দুর্নীতি চাঁদাবাজ, যেগুলো বন্ধ করতে চাচ্ছেন ওনারা এবং আমরাও চাচ্ছি, সবাই মিলে এগুলো বন্ধ হয়ে গেলে তো দেশটা আগায় যায়। এটাই হওয়া উচিত এবং ওটা খুব দ্রুত ওনারা যেন নেয়, এটাই আমরা আশা করি।